ওয়েলকাম টু বিএসসিসিআই আপার প্রাইমারি প্রিপারেশনের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। আমাকে একটু কমেন্ট করে বলবে যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমার কথা। আজকে আমরা চেষ্টা করব আপার প্রাইমারির কিছু প্রশ্নপত্রের একেবারে বিগত বছরের যে প্রশ্নপত্র ছিল সেখান থেকে কিছু প্রশ্ন দেখানোর চেষ্টা করব, এবং মূলত আমি যে জায়গাটা ফোকাস করব সেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজের হিস্ট্রি, জিওগ্রাফির অঞ্চলটা, অর্থাৎ কিনা যেখান থেকে প্রায় 60টা প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে এরই সাথে বলবে যে তোমরা কি এর আগে 2024-এ যখন হয়েছিল এর আগে একটা আপার প্রাইমারির পরীক্ষা, তখন তোমরা কি কেউ পরীক্ষায় বসেছিলে? যদি কেউ বসে থাকো ইয়েস লিখবে, ঠিক আছে? আর যারা এবারে নতুন দিচ্ছ তারা নো লেখো, তাহলে আমি বুঝতে পারবো। এখানে দুজনকেই বলবো সেটা হচ্ছে যে পরীক্ষার পদ্ধতিতে কিন্তু বদল আসছে। তো নতুন যারা দিচ্ছ তাদের এটা ভাবার কোনো কারণ নেই যে আমি তো আগে কখনো দিইনি, আমার কোশ্চেনের ধরন বুঝতে সময় লাগবে বা প্রিপারেশনটা আমার জন্য হয়তো একটু কঠিন হবে। তো সেটা কিন্তু একেবারেই নয়, কারণ তোমরা গত যে একটা আমাদের এখান থেকে ভিডিও গিয়েছিল বা একটা ক্লাসে স্যার বোধহয় বলেছেন যে এবারের পরীক্ষার পদ্ধতিটা কিন্তু একটু অন্য রকমের হচ্ছে, এবং সেখানে কিন্তু প্রত্যেককে নিজের নিজের সাবজেক্টের জন্যও কিন্তু একটা পেপার দিতে হবে। ঠিক আছে? এমনিতে ওভারঅল যে মানে যেটা পেপার 1 বলো বা ফার্স্ট পেপার এরকম কিছু একটা নাম দিয়ে হয়তো আসবে, যে পোর্শনটা যেটা সকলের সেম, সেখানে যেটা থাকছে আর্টসের ক্ষেত্রে, আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার বাংলা, ইংলিশ, সিডিপি, এই 3টে বিভাগ থেকে থাকছে 30টা করে প্রশ্ন। তাই তো? আমি ঠিক বলছি তো? হ্যাঁ, তোমরা কমেন্টে লিখতে থাকো। 30টা করে প্রশ্ন থাকছে, আর সোশ্যাল স্টাডিজ জায়গাতে থাকছে 60টা প্রশ্ন। কেমন? তো এই 60টা প্রশ্নের মধ্যে আবার কি কি থাকছে সোশ্যাল স্টাডিতে? হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, পলিটি থাকছে এবং পিডাগজি থাকছে। ঠিক আছে? এই 60 নম্বরের জন্য আমাদের কিন্তু 4টে বিষয় পড়তে হবে। কেমন? আচ্ছা, হ্যাঁ, তোমাদের আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তোমাদের তোমাদের মেসেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো। হ্যাঁ, যারা নতুনরা আছো তাদেরকে বলবো যে হ্যাঁ, একদমই তাই, যে তোমরা কিন্তু একদম শুরুর থেকে, ধরো এখন সবে মাত্র পরীক্ষাটা বিজ্ঞপ্তির কথা আমরা শুনছি, তো তখন থেকে যদি আমরা শুরু করি তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না, কারণ আমরা প্রত্যেকেই বিএড করে এসেছি, তাই সিডিপির পোর্শন বা পেডাগজির পোর্শনটা কিন্তু আমাদের অনেকটাই স্ট্রং। হ্যাঁ, যে হয়তো ভূগোল পড়ছো তার হয়তো বাংলা নিয়ে অনেকদিন পড়াশোনা হয়নি, বাংলা বা ইংলিশ পড়াশোনা হয়নি, একটু শুরু করে দাও, কোনোটাই আমাদের কাছে নতুন নয়। তো সেই কারণে এই এতগুলো সাবজেক্ট দেখতে হবে এটা চাপ মনে হতে পারে, কিন্তু তোমার কাছে যেমন চাপ এটা সকলের কাছেই চাপ। ঠিক আছে? তাই প্রত্যেকে সমানভাবেই সমান জায়গাতেই রয়েছো, এবং সেই শূন্য থেকে শুরু করার মতো। তাই তো? চল, অনেক উদ্যম নিয়ে আমরা কিন্তু এই পরীক্ষাটার জন্য শুরু করব পড়াশোনা। তাই তার আগে আজকে দেখব যে হিস্ট্রিতে ঠিক কি কি সিলেবাসে থাকছে। হ্যাঁ, এবং এই গোটা বিষয়টা আমরা কিভাবে পড়বো, তোমরা যারা আমার ক্লাস এর আগে আগে করেছো তারা জানো আমি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে যেটা বলে থাকি যে সিলেবাসটা জানবো, তার সাথে কোশ্চেন দেখবো, কিরকম কোশ্চেনের ধরন হয় দেখবো, এবং তার সাথে কোশ্চেন অ্যানালিসিসের সাথে সাথে কিন্তু আমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব কনসেপচুয়াল। আজকে আমি তোমাদের কোশ্চেনগুলো দেখাবো, সেটা দেখলে তোমরা কিন্তু প্রথম দিনেই বুঝে যাবে যে এখানে যে প্রশ্নগুলো আসছে সেটা কিন্তু শুধুমাত্র মুখস্থ করে হবে না। হ্যাঁ, কনসেপচুয়াল একটা জায়গা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? দেখো, প্রত্যেকটা পরীক্ষার মতোই এই পরীক্ষাতেও শুরু হচ্ছে তোমার এই যে পোর্শনটা থেকে, যেটা কিনা বলা হচ্ছে হোয়েন, ওয়্যার অ্যান্ড হাউ, অর্থাৎ কিনা কখন, কোথায়, কিভাবে। কখন, কোথায়, কিভাবে বলতে যেটা বোঝানো হচ্ছে যে একেবারে মানব সভ্যতার যে আবির্ভাব, হ্যাঁ, সেই আবির্ভাবের যে দিনক্ষণের হিসেব, কোথায় থেকে মানব সভ্যতা শুরু হলো, হ্যাঁ, কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, হ্যাঁ, সেই সভ্যতার একদম আদিতে,
হ্যাঁ, যে একদম সৃষ্টির রহস্য থেকে যে মানব সভ্যতার অগ্রগতির সূচনা, সেই পোর্শনটা আমাদের এখানে দেখতে হচ্ছে খুবই ছোট করে, ঠিক আছে। এবং তার সাথে থাকে যেটা, সেটা হচ্ছে সাল তারিখের একটা কনসেপ্ট। সাল তারিখের কনসেপ্ট মানে আমরা যে খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ, এই যে বিভিন্ন নাম দিয়ে আমাদের বিভিন্ন সময়কে ডিনোট করি, হ্যাঁ, বা ধরো প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ, প্রস্তর যুগ, হ্যাঁ, এগুলো ঠিক কিভাবে এই ক্লাসিফিকেশনটা যায় সেটা কিন্তু আমরা এখানে পড়ছি, ঠিক আছে। এবার দেখো আর্লিয়েস্ট সোসাইটি, অর্থাৎ কিনা প্রাচীনতম সমাজ। এরপর মানুষ সভ্যতার অগ্রগতিতে এগোচ্ছে এবং সমাজ যখন মানুষ তৈরি করছে, তখন মানুষের সেই সমাজের চিত্রটা কেমন ছিল, কেমন। নেক্সট, দ্য ফার্স্ট ফার্মার্স। এবার মানুষ জীবিকা নির্বাহের দিকে এগোচ্ছে। মানুষ খাদ্যের প্রয়োজনে এবং নিজেদের প্রয়োজনে, নিত্যনৈমিত্তিক প্রয়োজনে তার ব্যবহারিক কাজগুলোকে কিভাবে আরো উন্নত করছে, হ্যাঁ, এবং সেই ধারায় তার আমরা দেখছি পশুপালক হয়ে ওঠা এবং কৃষক হয়ে ওঠার একটা গল্প, ঠিক আছে। নেক্সট, দ্য ফার্স্ট সিটিজ, শহর। মানুষ এবার সভ্যতার পথে অনেকটা এগিয়ে গেছে, মানুষ উৎপাদনশীল হয়েছে, সেই উৎপাদন থেকে মানুষ ব্যবসা বাণিজ্যের দিকে এগিয়েছে, যে কারণে দেখা যাচ্ছে যে মানুষের সেই ব্যবসা বাণিজ্য কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে শহরের আবির্ভাব, হ্যাঁ। উদ্বৃত্ত উৎপাদন যখন অনেক বেশি হয়ে যায়, তখন সেখান থেকে তৈরি হয় সেই উদ্বৃত্ত উৎপাদনের বিক্রি এবং বাজার, এবং সেই থেকে নগরের উদ্ভব, ঠিক আছে। তো যদিও এখানে যেটা প্রথম শহর বা ফার্স্ট সিটিজ বলতে অ্যাকচুয়ালি যেটাকে ডিনোট করা হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এবার আমি যে কথাটা বললাম সেটার মানে কেউ এটা ভেবে নিও না যে বাণিজ্য করতে গিয়ে বোধহয় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উদ্ভব হয়েছিল। হ্যাঁ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে এমন একটা সিভিলাইজেশন যেটা সভ্যতার পথে হাঁটতে হাঁটতে মানুষ কিন্তু তার জীবনকে ওই পর্যায়ে নিয়ে গিয়েছিল, এবং সেখানে অবশ্যই ব্যবসা বাণিজ্য এক্সিস্ট করতো, বহির্দেশের সঙ্গেও ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু তার মানে এটা নয় যে ব্যবসা বাণিজ্যের জন্যই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে সভ্যতার একটা স্তর। আচ্ছা, এবার হচ্ছে আর্লিয়েস্ট স্টেটস, প্রাথমিক রাজ্য। হ্যাঁ, এরপরে আমরা দেখছি যে রাজ্য তৈরি, হ্যাঁ, শুধু একটা শহর কেন্দ্রিক না, এবার হচ্ছে মানুষ গোষ্ঠীবদ্ধ জীবন, সেই গোষ্ঠী থেকে গোষ্ঠীর আকার আরো বড় হলো, জনপদ হলো, বড় বড় জনপদ হলো, মহাজনপদ হলো, এবং সেখান থেকে একটা বৃহত্তর জনপদ এবং যে আমাদের রাজ্যের কনসেপ্ট, একটা রাজা, তার একজন শাসক এবং তার প্রজাবর্গকে নিয়ে একটা কমপ্লিট একটা স্টেট, একটা স্ট্রাকচার এবার আসতে চলেছে। সেই জায়গাটা আমরা পড়ছি আর্লিয়েস্ট স্টেটস। এবং দেখো তার সাথে আসছে নিউ আইডিয়াস। নিউ আইডিয়াস ফর হোয়াট? নিউ আইডিয়াস হচ্ছে কি, ধর্মের জগতে ধর্ম সংক্রান্ত আমাদের যে কনসেপ্ট, সেখানে নতুন ধারণা, নিউ আইডিয়াস। অর্থাৎ কি না, আমরা এই যে সভ্যতার অগ্রগতিতে ধর্ম বলতে যেভাবে আর কি নিজেদেরকে ধর্মের সাথে আর কি আমরা যুক্ত করেছি, সেটা হচ্ছে ভয় থেকে, ঠিক আছে। আগে মানুষ যখন একেবারে অসহায় ছিল, তখন মানুষ প্রকৃতিকে ভয় পাচ্ছে, তাই প্রকৃতির পুজো করছে। এবং তারপরে গিয়ে আমরা বৈদিক যুগ পেয়েছিলাম, যে বৈদিক যুগে অনেক যাগযজ্ঞ হয়েছিল, ঠিক আছে। তারপরে গিয়ে সেগুলোর এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যে সেখান থেকে বেরিয়ে আমরা কোনো সহজ সরল ধর্মের একটা খোঁজ করছিলাম, এবং সেই টাইমেই প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে আমরা নতুন কিছু ধর্ম পেয়েছিলাম, যার মধ্যে হচ্ছে জৈনিজম এবং বুদ্ধিজম। ঠিক আছে, তারপর দেখো দ্য ফার্স্ট এম্পায়ার, অর্থাৎ কিনা প্রথম সাম্রাজ্য। তো ফার্স্ট এম্পায়ার বা প্রথম সাম্রাজ্য বলতে কি বোঝাচ্ছে? ভারতীয় উপমহাদেশের প্রথম যে সাম্রাজ্য স্থাপন, অর্থাৎ কিনা মগধের উত্থান এবং হর্যঙ্ক বংশ দিয়ে শুরু, এবং তারপরে আরো বিভিন্ন বংশগুলোর যে স্বাভাবিক গতি প্রকৃতি গিয়েছিল সেটা সম্পর্কে আমরা জানছি, ঠিক আছে।
এরপর হচ্ছে কন্ট্যাক্ট উইথ ডিস্ট্যান্স ল্যান্ডস, দূরবর্তী অঞ্চলের সাথে যোগাযোগ। এরপর স্থানীয়ভাবে বিভিন্ন জায়গাতেই নগর থেকে শুরু করে সাম্রাজ্যের গোড়াপত্তন হচ্ছে এবং এক জায়গার সাথে অন্য জায়গার যে যোগাযোগ হচ্ছে দূরবর্তী অঞ্চলের সাথে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রের জন্যই হোক, রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের জন্যই হোক বা যুদ্ধের জন্য হোক। ঠিক আছে, তো এই সবটা মিলিয়ে দূরবর্তী অঞ্চলের সাথে যোগাযোগ তৈরি হচ্ছে। পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা রাজনৈতিক উত্থান, এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে তোমার রাজনৈতিক যে সেন্সটা, হ্যাঁ, গণতান্ত্রিক রাজ্য হবে নাকি প্রজাতান্ত্রিক রাজ্য হবে, ঠিক আছে, নাকি একনায়কতান্ত্রিক রাজ্য হবে, এটার একটা ছোট কনসেপ্ট আমরা এখানে পাই। ঠিক আছে, সংস্কৃতি এবং বিভাজন, অর্থাৎ কিনা সভ্যতা, এগিয়ে যাওয়া, উন্নতি সবকিছুর সাথে সাথে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই যে পুরো প্রাচীন যুগ ধরে, পুরো প্রাচীন যুগ আমরা কোন সময়টাকে বলছি, একেবারে সেই তোমার হরপ্পার সময়টা থেকে নিয়ে বা মানুষের সৃষ্টির সময়টা থেকে নিয়ে আমরা যতক্ষণ না দেখছি যে ভারতে ইসলামের আবির্ভাব হচ্ছে তার আগে পর্যন্ত সময়টাকে আমরা মোটামুটি ভাবে প্রাচীন যুগ বলে থাকি। যদিও অনেক রকম ঘটনা আছে, বিতর্ক আছে, সেই জায়গাটায় আমরা যাব না। একদম সাধারণ একটা ভাবনায় যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে মধ্যযুগের আগে হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ কখন, যখন কিনা ইসলামের আবির্ভাব হচ্ছে এবং সেটা হচ্ছে সুলতানি যুগ থেকে। ঠিক আছে, তো সেই টাইমের অর্থাৎ কিনা প্রাচীন ভারতের যে সংস্কৃতি এবং বৈজ্ঞানিক যে চিন্তা ভাবনা বা কত দূর এগিয়েছিলাম, আমরা আর্যভট্টকে পেয়েছি, আমরা তোমার বিভিন্ন লেখকদের পেয়েছি, বরাহমিহির, নাগার্জুন, হ্যাঁ, বিখ্যাত সব মানুষদের পেয়েছি, তাদের কীর্তি পেয়েছি। হ্যাঁ, তো এইগুলো কিভাবে আমাদের লাইফস্টাইলে সাথে অঙ্গীভূত হয়েছিল এবং আমাদের ভাবনাকে প্রভাবিত করেছিল সেটাই আমরা দেখব, সংস্কৃতি এবং বিজ্ঞান। ঠিক আছে, নিউ কিংস অ্যান্ড কিংডম, এবার নতুন নতুন রাজ্য। হ্যাঁ, নতুন নতুন রাজ্যের মধ্যে পড়ছে তোমার যেরকম আমরা গুপ্ত যুগ দেখেছি এবং গুপ্ত যুগের পরবর্তী টাইমে আমরা দেখেছি অনেক স্থানীয় ছোট ছোট রাজ্য। ঠিক আছে, সারা ভারতবর্ষব্যাপী পরবর্তী যে গুপ্ত যুগ, সেখানে আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল। কেমন? তারপরে আমরা পাচ্ছি দেখো সালতানেটস অফ দিল্লি, অর্থাৎ কিনা দিল্লির সুলতানির উত্থান, অর্থাৎ কিনা আরবদের সিন্ধু বিজয় দিয়ে ভারতবর্ষে শুরু হলো মুসলিমদের আগমন এবং তারপরে আমরা পাচ্ছি একটা বৃহত্তর সাম্রাজ্য, দিল্লির সুলতানি সাম্রাজ্য, দিল্লিকে, ক্যাপিটাল দিল্লিকে কেন্দ্র করে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আমি আজকে একেবারে প্রিলিমিনারি স্টেজের একটা তোমাদের কনসেপ্ট দিয়ে দেব এবং এরপরেই যেহেতু কোশ্চেন দেখাবো তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে কতটা কি প্রশ্ন আসছে বা প্রশ্নের ধরনটা কেমন হতে পারে। ঠিক আছে, অনেকের হয়তো এটা বোর লাগতে পারে, কিন্তু আমি বলবো এই কোর্সটা শুরু করার আগে, সেলফ স্টাডি করার আগে একটিবার চোখ বুলিয়ে নেওয়া কিন্তু এই জায়গাটায় দরকার। ঠিক আছে, নেক্সট দেখো আর্কিটেকচার, স্থাপত্য। দিল্লির সুলতানি ইতিহাসে আমরা স্থাপত্য বলতে আমরা ঠিক কি কি জিনিস পেয়েছি, অর্থাৎ কিনা বিভিন্ন সুলতানির হাত ধরে কোন কোন স্থাপত্য ভারতবর্ষকে অন্যরকম একটা রূপ দিয়েছিল। যেরকম আমি যদি উদাহরণ হিসেবে বলি ইলতুৎমিশ, হ্যাঁ, বা কুতুবুদ্দিন আইবক, তাদের হাত ধরে আমরা পেয়েছিলাম কুতুব মিনার। কেমন? এবং তোমরা মনে রাখবে যে বিভিন্ন সময়ে বিভিন্ন সুলতানের আমলে কিন্তু এই আর্কিটেকচারের ধরনের নানা পরিবর্তন হয়েছিল, তার কাঁচামালেরও পরিবর্তন হয়েছিল। ঠিক আছে, আমরা কিন্তু মূলত এখানে সেই পরিবর্তনটাই পড়ব এবং কার হাত ধরে আমরা কি কি বিখ্যাত শিল্প পেয়েছি সেটা জানবো। একটি নতুন সাম্রাজ্যের সৃষ্টি, ক্রিয়েশন অফ আ নিউ এম্পায়ার। ঠিক আছে, এখানে আমরা মূলত যেটা দেখব সেটা হচ্ছে যে দিল্লির সুলতানির সাম্রাজ্যের পরে আমরা মুঘলদের আগমন দেখব এবং বিস্তৃত মুঘল সাম্রাজ্যকে দেখতে পাবো। ঠিক আছে, এবং এর দরুন সমাজে ঘটে যাওয়া নানা পরিবর্তন। সেই নানা পরিবর্তনের মধ্যে কি কি থাকছে, ধরো আমরা বিভিন্ন রকমের ভূমি রাজস্ব ব্যবস্থা, বিভিন্ন রকমের ট্যাক্স সিস্টেম, বিভিন্ন রকমের তোমার ধর্ম সংক্রান্ত নিয়ম। ঠিক আছে, এরকম নানা রকম ক্ষেত্র কিন্তু আমরা বিভিন্ন মুঘল সম্রাটদের হাত ধরে পেয়েছি। তো সেটার একটা ধারণা আমরা এই চ্যাপ্টারে দেখব এবং তার সাথে 16 নম্বর চ্যাপ্টারে দেখছি আঞ্চলিক সংস্কৃতি।
আঞ্চলিক সংস্কৃতি অর্থাৎ কিনা সারা ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে, যেখানে দিল্লিতে মুঘল সাম্রাজ্য রয়েছে ঠিকই, কিন্তু আঞ্চলিক বিভিন্ন জায়গাতে নানা ধরনের দেশীয় রাজাদের আমরা এক্সিস্টেন্স দেখি, এবং সবটা মিলিয়ে সারা ভারতবর্ষের সংস্কৃতি ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু এখানে প্রধান বিচার্য বিষয়। এবার দেখো, দ্য এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার, অর্থাৎ কিনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসছে, সেই মুঘল আমল থেকেই কিন্তু আসছে। ঠিক আছে, উইলিয়াম হকিংস, স্যার টমাস রো, এদের নাম আমরা যে জানতে পারি, সেই তাদের আগমন, এবং দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন কাজকর্ম। ঠিক আছে, কাজকর্ম বলতে মেনলি হচ্ছে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতবর্ষে এসেছিল কি জন্য আমরা প্রত্যেকে জানি, যে তারা কিন্তু ভারতবর্ষে এসেছিল বাণিজ্য করতে। কেমন, এবং বাণিজ্য করতে এসে ভারতবর্ষের রাজনৈতিক যে ক্ষমতায় তারা ঢুকে পড়লো এবং রাজনৈতিক ক্ষমতাটা দ্বারা আয়ত্ত করে ফেললো, সেটার একটা ব্রিফ হিস্ট্রি রয়েছে, সেটাই কিন্তু আমরা পরবর্তী চ্যাপ্টারগুলিতে ভেঙে ভেঙে পড়বো। এবার দেখে নিই পরবর্তী জীবনে কি আছে। আছে গ্রামীণ জীবন এবং সমাজ। এই যে কোম্পানি যখন ভারতবর্ষে রাজ করছে, তখন ভারতবর্ষের গ্রাম বাংলা বা অন্যান্য ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের গ্রাম্য জীবন কেমন করে কাটছে। ঠিক আছে, আর কি উপনিবেশবাদ, উপজাতি সমাজ। উপনিবেশবাদ তো আমরা তো উপনিবেশ কলোনিয়ালিজমের মধ্যেই রয়েছি। হ্যাঁ, ইংরেজদের উপনিবেশ ঘটলো এখানে, এবং তাছাড়াও বিভিন্ন দেশের উপনিবেশ এখানে ছিল। কিন্তু হ্যাঁ, শুধুমাত্র যে ইংরেজরাই এখানে উপনিবেশ স্থাপন করেছিল তা তো নয়, ইংরেজরা বরং অনেক পরে এসছিল, তার আগেও অনেকে এসছে, ডাচ, তারপরে তোমার ফরাসি এসছে, দিনেমার এসছে, হ্যাঁ, ওলন্দাজ এসছে। তো এইভাবে আর কি বিভিন্ন কোম্পানিরও আগমন আমরা দেখেছি। এবং এখানে মেনলি যেটা উপজাতি সমাজ বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে যে একটা বৃহত্তর সময় ভারতবর্ষের মানুষ কাটালো, তাতে করে ভারতবর্ষের সর্বশ্রেণীর মানুষকেই কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত করেছিল। হ্যাঁ, তো এই উপজাতি সমাজ যারা কিনা ভারতের বিভিন্ন অঞ্চলের প্রান্ত দেশে থাকতো, নিজেদের মতো করে স্বাধীন চেতা একটা জীবন যাপন করত, তাদের জীবনেও এই কোম্পানির যে প্রভাব পড়েছিল, কোম্পানি শাসনের যে প্রভাব পড়েছিল, তার দরুন আমরা নানা বিদ্রোহ দেখেছি, কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, হ্যাঁ, এরকম নানা বিদ্রোহ দেখেছি। এবং সেই বিদ্রোহগুলোর ব্যাপারে কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। এবং অনেকগুলো উপজাতি বিদ্রোহের পরে আমরা সার্বিক সারা ভারতবর্ষকে জুড়ে, সারা ভারতবর্ষ ব্যাপী, হ্যাঁ, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধী একটা বিদ্রোহ দেখলাম, যার নাম হচ্ছে কিন্তু 1857 মহাবিদ্রোহ, যেটা কিনা ভারতের রাজনৈতিক ইতিহাসের একটা মাইলস্টোন বলা যেতে পারে। কেন না, এই বিদ্রোহ হয়েছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে তো অবশ্যই, এবং এই বিদ্রোহে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট। অর্থাৎ কিনা এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষে মুঘল যে শাসন তার অবসান ঘটেছিল এবং শুরু হয়েছিল মহারানীর শাসন। তাই এটাকে বলবো একটা কি বলবো, যুগ বিভাজনের একটা মাইলস্টোন বলতে পারো। কেমন, আচ্ছা, এবার উইমেন অ্যান্ড রিফর্ম, নারী জাতি। নারী জাতি এবং তার সংস্কার। সংস্কার কেন লাগছে নারী জাতির? কারণ নারীর সামাজিক অবস্থানের নানা পরিবর্তন হয়ে গেছে। সেই বৈদিক যুগের দিকে যদি তাকাই, সেখানে নারী যে সুযোগ সুবিধা পেত, যে সম্মান পেত, সেসবের সবই কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে অনেক কমে গিয়েছিল, অনেক বেশি কুসংস্কার ঢুকে গিয়েছিল। হ্যাঁ, নানা রকম বিধিনিষেধের মধ্যে নারীর জীবন পড়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নারীর নারীর জীবনের সংস্কার এবং আমরা নারীকে আধুনিক সমাজে যে প্রতিবাদী রূপে দেখছি, তারও বেশ কিছু এক্সাম্পল এখানে আমরা পাবো। ঠিক আছে, এরই সাথে সাথে সমাজের একটা কি বলবো, একটা অভিশাপ, যেটা হচ্ছে কি বর্ণপ্রথা বা অস্পৃশ্যতা। হ্যাঁ, সেই বর্ণপ্রথাকে চ্যালেঞ্জ করা। কেমন, একদিকে চলছে ইংরেজদের শাসন, শোষণ, নিষ্পেষণ, এবং তার সাথে চলছে সামাজিক এই সমস্ত ব্যাধিগুলো থেকে বেরিয়ে আসার লড়াই। কেমন, এরপর আসছি জাতীয়তাবাদী আন্দোলন। সারা দেশের প্রতিটি জনগণ যখন ইংরেজদের শাসনে শোষণে ভীত, সন্ত্রস্ত, এবং অবশ্যই তার মনের মধ্যে ক্ষোভ এবং ঘৃণার সঞ্চারও রয়েছে, কিন্তু লড়াইটা কি একসাথে করছি?
না, করছি না। সেই লড়াইটা যখন প্রত্যেকের শত্রুপক্ষ এক, তখন এই মানুষগুলোর, বিপক্ষের মানুষগুলোর কি করা উচিত? একসাথে হয়ে শত্রুকে মোকাবিলা করা উচিত। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে জাতীয়তাবোধ। কেমন? সেই জাতীয়তাবোধের উত্থান, এবং তার হাত ধরে আমরা দেখব আমাদের জাতীয় কংগ্রেসের উত্থান, এবং নানা সভা সমিতি এবং ব্যক্তিগতভাবে প্রতিটি মানুষের, অনেক অনেক মানুষের, বাল গঙ্গাধর তিলক, তারপরে হচ্ছে তোমার গোপাল কৃষ্ণ গোখলে, গান্ধীজি, সুভাষচন্দ্র, চিত্তরঞ্জন দাস, বি আর আম্বেদকর, সি আর ফর্মুলার চক্রবর্তী রাজা গোপালাচারী থেকে শুরু করে আর কত, সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আর কত মানুষের নাম বলবো, বিপিনচন্দ্র পাল, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এরকম প্রচুর প্রচুর মানুষদের আত্মত্যাগ, তাদের কাহিনী, তাদের দেশ গড়ার যে ভাবনা, এগুলো সঞ্চার করলো মানুষের মধ্যে, ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ। এবং এর সাথে সাথে কিন্তু সশস্ত্র বিপ্লবও ছিল, অর্থাৎ কিনা ভগৎ সিং, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, তারপরে তোমার সুখদেব, এরকম প্রচুর মানুষ যারা কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা দিয়েছে এবং দৃষ্টান্ত স্থাপন করে গেছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা পড়ব ভারত স্বাধীনতার যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়ের ইতিহাসে। এবং তারপরে গিয়ে গান্ধীজির আন্দোলন, একটা বৃহত্তর আন্দোলন, গান্ধীজির বৃহত্তর সময়ব্যাপী আন্দোলন, নেতাজির প্রয়াস, এবং নানাভাবে আর কি ভারতের বিভিন্ন অংশ থেকে নানানভাবে যে মানুষের স্বাধীনতার জন্য প্রয়াস চলে, এবং তারই পরিপ্রেক্ষিতে গিয়ে 1947-এ ভারত স্বাধীনতা পেল। এবং সেই স্বাধীনতার পর ভারতের মানচিত্রটা কেমন হলো, কি কি সংকটের মধ্যে পড়লো ভারতবর্ষ, এই সব রয়েছে এই চ্যাপ্টারে, যেটার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমি চ্যাপ্টারগুলো বলার মধ্যে দিয়ে কিন্তু পুরো ঘটনাটাকে মানে বোঝার মতো করে আমি বলার চেষ্টা করলাম, যাতে করে তোমাদের কাছে স্পষ্ট থাকে যে তোমাকে ঠিক কতটা পড়তে হচ্ছে। ওকে, আচ্ছা, হ্যাঁ, তোমাদের যা যা অসুবিধা তোমরা আমাকে বলবে, আমি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। হ্যাঁ, আজকে যেহেতু আমি তোমাদেরকে বেশ কিছু প্রশ্ন দেখাবো, একটু স্পিডে এগোচ্ছি, তারপরে গিয়ে তোমাদের কথাগুলো শোনার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এখানে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফের মধ্যে যেটা তোমাদের বলেছিলাম যে পলিটি থেকে কিছু প্রশ্ন আসে, সেই জায়গাটা থেকে আমি জাস্ট টপিকের নামগুলো একটু দেখিয়ে রাখি। ডাইভার্সিটি, ডাইভার্সিটি হচ্ছে বৈচিত্র্য, অর্থাৎ কিনা ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে বলে না যে একদম বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের মানুষের বাস, তো সেই বৈচিত্র্য। ঠিক আছে, বৈচিত্র্য, ডাইভার্সিটি। সরকার, গভর্নমেন্ট, যার অর্থ হচ্ছে কি, যে কি ধরনের সরকার। ঠিক আছে, এই যে একটু আগে বলছিলেন প্রজাতান্ত্রিক সরকার, রাজতান্ত্রিক সরকার, একনায়কতান্ত্রিক সরকার, সমাজতান্ত্রিক সরকার, নানা রকম সরকারের ধরন হয়। সেই বিভিন্ন রকম সরকারের ধরন, এবং সেটা কোথায় এক্সিস্ট করছে, ভারতবর্ষে না, শুধু ভারতবর্ষে না, মানে যদি কোথাও এক্সিস্ট করে থাকে পৃথিবীর কোথাও, সেগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট। স্থানীয় সরকার ভীষণ ইম্পর্টেন্ট। তোমার আশপাশের দিকে তাকালেই তুমি দেখতে পাবে যে আইদার তুমি পঞ্চায়েত এলাকায় রয়েছো, নয়তো তুমি মিউনিসিপ্যালিটি এলাকাতে রয়েছো, নাহলে তুমি কর্পোরেশন এলাকাতে রয়েছো, এবং সেখান থেকে তুমি কিছু পরিষেবা পাচ্ছ, সেটাই হচ্ছে তোমার স্থানীয় সরকার। ঠিক আছে, মেকিং আ লিভিং, জীবিকা নির্বাহ, জীবিকা নির্বাহের জন্য মানুষকে ঠিক কোন কোন ভাবে এগোতে হয়। ঠিক আছে, ডেমোক্রেসি, গণতন্ত্র। অ্যাকচুয়ালি আমরা যে ধরনের সরকারে এক্সিস্ট করছি, আমরা বড় হচ্ছি, আমরা রয়েছি, সেটা হচ্ছে গণতান্ত্রিক একটি রাষ্ট্র। ঠিক আছে, সে গণতান্ত্রিক রাষ্ট্রের বিভিন্ন নিয়ম কানুন এবং গণতান্ত্রিক রাষ্ট্রের ধরন, ঠিক আছে, সবটা কিন্তু আমাদের জানতে হবে। এরপর হচ্ছে স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ কিনা তুমি যে রাজ্যে রয়েছো সেই রাজ্যের সরকার কিরকম, এবং এই যে রাজ্য সরকারের যে শাসন কাঠামো সেটা ঠিক কেমন ভাবে চলে। ঠিক আছে, সেটা বিষয়ে আমরা জানবো। গণমাধ্যমকে বোঝা, মাস মিডিয়া, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট আজকের দিনে মাস মিডিয়া। এই মাস মিডিয়া সম্পর্কে আমাদের হালকা করে নলেজ রাখতে হবে। আনপ্যাকিং জেন্ডার, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে একটা আমাদের মানসিক একটা সংগঠন। হ্যাঁ,
যেরকম ধরো, আমি এক কথায় বোঝাবো, যখন ক্লাসে পড়াবো অবশ্যই বিস্তারিত পড়াবো। তোমার খুব কাছের আত্মীয়ের যদি সন্তান হয়, হ্যাঁ, তুমি প্রথমবারের জন্য তাকে দেখতে যাচ্ছ, তুমি জেনেছো যে সেটা একটা কন্যা সন্তান হয়েছে, তো সেই কারণে তুমি যখন দেখতে যাচ্ছ দেখা যাবে যে তুমি তার জন্য পুতুল কিনে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, আবার হয়তো দেখা গেল অন্য একটা ক্ষেত্রে যদি পুত্র সন্তান হয়ে থাকে, তুমি তার জন্য বল নিচ্ছ বা গাড়ি নিচ্ছ। ঠিক আছে, তাহলে এই যে আমরা একটা শিশু জন্মাবার পর থেকে আমরা এই যে আলাদা আলাদা খেলনা, আলাদা আলাদা রকমের ড্রেস আমরা ঢুকিয়ে দিলাম তার মধ্যে। তোমাকে পুতুল, হ্যাঁ, তাই বলে কি মেয়েরা কি আর বল নিয়ে খেলে না, আমি সেটা বলছি না, কিন্তু ইন জেনারেল আমরা এটা করে থাকি। হ্যাঁ, তো এই যে জন্মের পর থেকে এই যে জেন্ডার নিয়ে নানা রকম ভাবে তার ক্লাসিফিকেশন, বিভিন্ন ক্ষেত্রে সায়েন্স বোধহয় ছেলেরা পড়বে, আর্টস বোধহয় মেয়েরা পড়বে। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, রান্না করা মানেই সেটা মেয়েদের হাতেই রান্নাটা ভালো হবে, হ্যাঁ, গাড়ি চালানো মানে ছেলেরাই সেটা ভালো চালাবে। তো এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, সেই জেন্ডারের জায়গাটা কিন্তু আমরা এখানে হালকা করে পড়ছি। আর পড়ছি কনস্টিটিউশন, দ্য কি বলবো, ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা কনস্টিটিউশন। ভারতের সংবিধান লেখা হলো কিভাবে, কবে থেকে লেখা হলো, কতদিন ধরে লেখা হলো, কে লিখলেন, কিভাবে লিখলেন, কোথা থেকে কি কি পোর্শন নিলেন, কবে সেটা কার্যকরী হলো, এবং সেই সংবিধানের বৈশিষ্ট্য কেমন ছিল। ঠিক আছে, সবটা আমরা এখানে জানছি। তারপর জানছি পার্লামেন্টারি গভর্নমেন্ট, সংসদীয় সরকার, তার স্ট্রাকচার কেমন হয়, সংসদে কটা ভবন থাকে, কটা কক্ষ থাকে, সেই সংসদের অধিবেশন কিভাবে চলে। ঠিক আছে, অধিবেশন কি করে মুলতবি হয়, হ্যাঁ, সেখানে কিভাবে ভোটাভুটি হয়, এই সব কিছু কিন্তু আমাদের জানতে হবে। দ্য জুডিশিয়ারি, অর্থাৎ কিনা বিচার বিভাগ, ভারতের বিচার বিভাগ, হ্যাঁ, সেটা রাজ্য স্তরে হতে পারে, কেন্দ্রীয় স্তরে হতে পারে, কেমন কেমন আদালত আছে, হ্যাঁ, কেমন ধরনের উকিল কিভাবে কোন কাজ করে, কে দেওয়ানি করে, কে ফৌজদারি করে, সবটা কিন্তু এখানে আমরা জানছি। তারপরে হচ্ছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড মার্জিনালাইজেশন, অর্থাৎ কিনা সামাজিক ন্যায় বিচার এবং প্রান্তিকীকরণ, অর্থাৎ কিনা যে প্রান্তিক যে মানুষ তাদের জন্য কি ন্যায় বিচার হচ্ছে এবং তারা সামাজিকভাবে কতটা অগ্রগতিতে এগোচ্ছে এবং তাদের সুযোগ সুবিধা কেমন কি থাকছে, এই সবটা নিয়ে থাকছে এই অংশটা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো তোমাদের এই যে আপার প্রাইমারি সিলেবাসটা, যেটা সোশ্যাল স্টাডিজ সিলেবাসটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, এখানে বিভিন্ন বিষয়ের স্যার ম্যাডামরা তোমাদের বিভিন্ন বিষয় পড়াবেন, এখানে সেটার একটা ডিটেল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং তোমরা যে কোর্সের মধ্যে ভর্তি হচ্ছ সেই কোর্সে তোমাদের ভিডিও থাকছে, তারপরে থাকছে তোমাদের ভিডিও লাইব্রেরি থাকছে। ঠিক আছে, এছাড়াও থাকছে নানা রকমের অপশনস, নানা ধরনের ফেসিলিটিস, যেটা তোমরা অফিসে ফোন করে জেনে নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার চলো একদম 2024-এ আসা কিছু প্রশ্ন আমরা দেখব, একটু ঝটপট দেখব। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে 2024-এর প্রশ্নপত্রটা আমি যেটা দেখলাম, সেখানে কিন্তু সোশ্যাল স্টাডিজের জায়গাতে আর কি আমি বলেছিলাম যে ইতিহাস, ভূগোল, পলিটি এবং পেডাগোগি থেকে প্রশ্ন থাকে, 60টা প্রশ্ন থাকে। তো সেই 60টা প্রশ্নের মধ্যে দেখা গেছে প্রায় 33টা প্রশ্নই কিন্তু ইতিহাসের প্রশ্ন। কেমন, তাহলে বুঝতে পারছো ইতিহাসটা কিভাবে পড়তে হবে। এবং সেখানে আরো একটা বিষয় তোমাদের একদম প্রথম দিন থেকে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে সেই কোশ্চেন পেপারে পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন কিন্তু আমি দেখিনি, এবং পেডাগগির প্রশ্নও কিন্তু সেভাবে কিছু আমার চোখে পড়েনি। যদিও আমি আরো অনেকবার ধরেই তোমাদেরকে পড়াতে পড়াতে সেই জায়গাগুলো অবশ্যই পড়াবো, কিন্তু লাস্ট টাইম ছিল না, তার মানে এটা আমি বলছি না যে তোমরা সেগুলো পড়বে না। এটা বলছি যে সিলেবাস যা আছে সবটাই তোমাদের পড়তে হবে, এবং যে জায়গাগুলো নেই বা আমি দেখলাম যে কোশ্চেন নেই, সেখানে কিন্তু তোমরা সিটেটকে একটু ফলো করবে। অর্থাৎ কিনা সিটেটের বিভিন্ন প্রশ্নপত্র দেখে আমরা সেই জায়গাটাকে কিন্তু পূরণ করব, অর্থাৎ কিনা নিজেদের জায়গা থেকে কোনো খামতি কিন্তু আমরা রাখবো না। আচ্ছা, তোমরাই আমাকে বললো একটা খুব সিম্পল ব্যাপার, এই যে দেখলাম যে পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন নেই, আমি জোর দিয়ে হয়তো বলছি যে একটাও পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন নেই বা পলিটির প্রশ্ন নেই, তুমি কি পরীক্ষায় পারবে পলিটির জায়গাটাকে ছেড়ে চলে যেতে পুরোপুরি? সেবারে দেয়নি মানে কি পরের বারে দেবে না? এটা তো হতে পারে না, তাই না? দিতেও তো পারে। সুতরাং আমাদেরকে পড়তে হবে। জাস্ট আমি গত বছরের কোশ্চেনটা এটা চোখে পড়লো, আমি বলে রাখলাম তোমাদেরকে। দেখো, প্রথম প্রশ্ন, প্রথম মানুষের আবির্ভাব হয় ড্যাশ মহাদেশে। ঠিক আছে,
প্রথম মানুষের আবির্ভাব হয় ড্যাশ মহাদেশে। দেখো একদম সহজ একটা প্রশ্ন, এবং তোমাদের মনে পড়ছে কিনা আমি জানি না, একদম প্রথম যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নটা এসছে। ঠিক আছে, তো তোমরা উত্তর করো, হ্যাঁ চেষ্টা করো। আমি তার সাথে আমিও উত্তর বলে দিচ্ছি, যেহেতু 33টা প্রশ্ন বলবে একটু টাইম লাগবে, তাই আমি একটু স্পিডে কিন্তু উত্তরগুলো বলতে বলতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা একটুখানি দেখে নাও। তো প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল আফ্রিকাতে। ঠিক আছে, আফ্রিকা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা চলো নেক্সট। ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়েছিল কোথায়? ফ্রি ইন্ডিয়া সেন্টার, ঠিক আছে, দ্য ফ্রি ইন্ডিয়া সেন্টার ওয়াজ সেট আপ ইন, এটা বলে দিই, এটার উত্তর হচ্ছে বার্লিন। হ্যাঁ, বার্লিনে হয়েছিল ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়েছিল। কেমন? বার্লিনে তোমরা যখন পড়বে তখন আমি তোমাদেরকে পড়াবো যে এটা কিন্তু অ্যাকচুয়ালি জার্মানিতে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, সালটা ছিল 1942। 1942-এ জার্মানিতে, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু স্থাপন করছেন, এবং এটার বিভিন্ন শাখা আমরা দেখেছি। মেনলি বলা যায় যে এটা আজাদ হিন্দ ফৌজের একটা শাখা ছিল, এবং দেখা যাচ্ছে যে এই যে আজাদ হিন্দ ফৌজ বলে এত বড় একটা ফৌজ সংগঠন করা হলো, কেমন, সেই সংগঠনের ক্ষেত্রে কিন্তু এই কেন্দ্রটি একেবারে শুরুতে জার্মানিতে হয়েছিল, এবং পরবর্তীকালে কিন্তু আরো বিভিন্ন জায়গাতে এর সংগঠন আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে স্থাপন করেছিলেন? কেমন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ স্থাপন করছেন রাসবিহারী বোস। রাসবিহারী বোস অপশন এ তে দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ রাসবিহারী বোস অপশন এ তে রয়েছে। কেমন, রাসবিহারী বসুর হাত ধরে আমরা এটা পাচ্ছি, এবং বলা যায় যে এটাও কিন্তু আমরা দেখছি যে তোমার টোকিওতে 1942-এ টোকিওতে এটি তৈরি হয়েছিল। এর উদ্দেশ্য ছিল ভারতের বাইরে, বিশেষ করে পূর্ব এশিয়াতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অপসারণ ঘটানো। ঠিক আছে, যে এই যে ভারতবর্ষে এতদিন ধরে যে ব্রিটিশ শাসন চলছে সেটার এগেনস্ট, সেটা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে, সেই ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতে এবং ভারতের বাইরেও সেটা থেকে যাতে মুক্ত হতে পারে, সেটার জন্য এটা স্থাপন করছেন কে? রাসবিহারী বোস 1942। কেমন, নেক্সট, ডাইরেক্ট অ্যাকশনের সূচনা কবে হয়, কোথায় হয়, সরি, ডাইরেক্ট অ্যাকশনের সূচনা হয়েছিল কলকাতাতে। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশনটা কিরকম না হচ্ছে তোমার, তোমরা জানো যখন পুরোটাই যখন পড়বে পুরো ইতিহাসটা, স্বাধীনতার ইতিহাসটা, সেখানে আমরা বারবার দেখেছি যে ভারত বিভাগের ক্ষেত্রে যে আলাদা আলাদা কান্ট্রি, আলাদা আলাদা দেশ চাওয়া হয়েছিল। হ্যাঁ, যখন সেটার দীর্ঘদিন ধরে চাওয়া হচ্ছে কিন্তু জিন্নার সে কথাকে যখন আমল দেওয়া হচ্ছিল না, তখন একটা বলা যায় যে কি বলবো, একটা চরম পত্রের মতো ছিল এই ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ, যেখানে তারা আর কি নিজেদের দেশের জন্য আর কি একদম সরাসরি ঘোষণা করলো, এবং ডাইরেক্ট অ্যাকশন শুরু হলো কলকাতাতে। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশনের সূচনা হয়েছিল, এবং হয়েছিল প্রচুর হত্যালীলা, প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। ঠিক আছে, তারপরে গিয়ে ওটাকে বলা হচ্ছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। হ্যাঁ, এবং তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে দেশ ভাগ হয় এবং ভারত স্বাধীন হয়। ঠিক আছে, নেক্সট, সিআর ফর্মুলা। সিআর ফর্মুলার প্রস্তাব কে দেন? সিআর ফর্মুলার প্রস্তাব দিয়েছেন সিআর, অর্থাৎ কিনা চক্রবর্তী রাজা গোপালাচারী। হ্যাঁ, অপশন এ। এবার সিআর ফর্মুলাটা কি? সিআর ফর্মুলাটা হচ্ছে এমন একটা ফর্মুলা, জাস্ট একটু আগেই যেটা বলছিলাম যে ভারত যখন স্বাধীন হতে যাচ্ছে তার আগে আগে আমাদের যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে বৃহত্তর মানুষ চাইছে যে না আমরা একসঙ্গে থাকি, মানে একটা অখণ্ড ভারতবর্ষ। আবার বেশ কিছু মানুষ চাইছে না একসঙ্গে আমরা থাকবো না, দুটো আলাদা আলাদা দেশ হবে, হিন্দু মুসলিম মিলেমিশে থাকবে। তো সেই হিন্দু মুসলিম যাতে মিলেমিশে থাকে এবং একটা কি বলবো ব্যালেন্স যাতে রক্ষা হয়, তারই চেষ্টা করেছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং তার সেই ফর্মুলাতে সেই রকমই কিছু ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু সেটা নেওয়া হয়নি, কার্যত সিআর ফর্মুলা ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, নেক্সট, আমার সোনার বাংলা এর রচনাকার কি? আমার সোনার বাংলা
এর রচনাকার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমরা দেখি যে পরবর্তীকালে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছিল। ঠিক আছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছিল স্বাধীনতার পর অবশ্যই। কেমন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং দেখা যায় যে এটি মূলত বঙ্গভঙ্গের টাইমে উনি লিখছেন এবং সেটা পপুলার হচ্ছে, অর্থাৎ কিনা 1905 বঙ্গভঙ্গ। হয়তো এর পরবর্তীকালে কোনো প্রশ্ন তোমরা পেলে যেখানে লেখা হচ্ছে যে এই আমার সোনার বাংলা গানটি লেখা হয়েছিল কোন ঘটনার প্রেক্ষিতে, বা তখন ভারতের রাজনৈতিক পরিস্থিতি কিরকম ছিল, কোন ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিল। ঠিক আছে, বাবরের জন্মস্থান, বাবরের জন্মস্থান তোমরা এটা সবাই জানো, ফারগানাতে। হ্যাঁ, ফারগানাতে বাবরের জন্মস্থান। এবং বলা হয় যে সেই ফারগানা অঞ্চল থেকে বাবর ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি ছিলেন দুর্ধর্ষ দুটো জাতি, তৈমুর লং এবং চেঙ্গিস খার বংশধর ছিলেন তিনি। ঠিক আছে, এবং এই যে ফারগানা বলে জায়গাটা, ফারগানা একটা উপত্যকা, উজবেকিস্তানের একটা উপত্যকা। হ্যাঁ, এবং সেখানে আন্দিজান বলে একটি শহর ছিল যেখানে কিনা বাবরের জন্ম হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ক্যাপ্টেন হকিংস কার রাজসভায় উপস্থিত হয়েছিলেন? এখানে দেখো আমরা যখন বিস্তারিতভাবে পড়বো তখন দেখবো শাহজাহানের আমলে কে এসেছিলেন, আকবরের আমলে কে এসেছিলেন, জাহাঙ্গীরের আমলে কে এসেছিলেন, প্রত্যেকটাই আমরা দেখবো। হ্যাঁ, এখানে কিন্তু ক্যাপ্টেন হকিংসের নাম বলা হয়েছে যিনি কিনা এসেছিলেন জাহাঙ্গীরের রাজদরবারে। ঠিক আছে, আমি এখানে বারবার বলছি, এখানে কিন্তু আমি কোশ্চেন অ্যানালিসিস করছি না, আমি জাস্ট তোমাদের প্রশ্ন দেখাচ্ছি, প্রশ্নের ধরন দেখাচ্ছি। এটা নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু তাহলে আমি 2024-এর প্রতিটা হিস্ট্রির প্রশ্ন তোমাদের দেখাতে পারবো না। ঠিক আছে, তোমরা আশা করি রেগে যাচ্ছ না, আমার এই এই ক্লাসটায় তোমরা কোঅপারেট করবে এবং পরবর্তী ক্লাসে কিন্তু এগুলো নিয়ে আবার আলোচনা হবে। ঠিক আছে, নেক্সট, ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা ভারতের কোথায় অবতরণ করেছিলেন? কোঝিকোড। হ্যাঁ, কালিকট বা কোঝিকোট বলে যে জায়গাটা, সেখানে তিনি অবতরণ করেছিলেন। এটা একটা পেটেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের, যে কোনো মানে আতিপাতি পরীক্ষাতেও এটা এটা এসে থাকে, সবাই জানে, এটার জন্য আলাদা করে বই খুলতে হয় না। ফারুকশিয়ার ফরমান, ফারুকশিয়ার ফরমান জারি হয়েছিল 1917। ঠিক আছে, এর ফলে কি হয়েছিল, বাংলা, বিহার এবং উড়িষ্যার একচেটিয়া যে বাণিজ্য একচেটিয়া যে তোমার শুল্ক আদায়, সেই শুল্ক আদায়ের অধিকার পেয়ে গেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, দিল্লির সম্রাট, মুঘল সম্রাট তখন ফারুকশিয়ার ছিলেন, ফারুকশিয়ার সেই ফরম্যানটা দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, তাই এটাকে বলা হচ্ছে ফারুকশিয়ার ফরম্যান। ঠিক আছে, খুব স্পিড লাগছে, কার মনে হচ্ছে অনেক স্পিডে বলে ফেলছি? দেখো, স্পিডে বলছি যাতে অনেক বেশি বেশি বলতে পারি। তোমরা তো এটা রেকর্ড পেয়ে যাবে, তোমরা তখন একটুখানি প্লিজ দেখো। এবং প্রথম দিনে সিলেবাসের সাথে যদি আমি সব প্রশ্নগুলো না দেখাতে পারি না, তাহলে আমি তোমাদেরকে রিলেট করাতে পারবো না তোমরা কতটা গভীরে গিয়ে পড়বে এবং কোন জায়গাটা ছাড়বে। সেটার জন্য আমি একটুখানি স্পিডে যাচ্ছি। ঠিক আছে, দ্বিতীয় চার্টার অ্যাক্ট, এটা চয়াকার টয়রে পাকার। হ্যাঁ, চার্টার অ্যাক্ট পাস হয় কবে? দ্বিতীয় মানে হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, চার্টার অ্যাক্টের কথা যদি বলতে হয় তাহলে একটা বেসিক নলেজ তোমরা নিয়ে রাখবে, সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট অনেকগুলো পেশ হয়েছিল এবং প্রত্যেক 20 বছর অন্তর অন্তর সেগুলোকে নবীকরণ করা হতো। ঠিক আছে, তা প্রথম চার্টার অ্যাক্টটা হয়েছিল সেটা হয়েছিল তোমার 1793। ঠিক আছে, 1793, সরি 1783 নাকি না, সরি 20 বছর অন্তর অন্তর আর কি হতো। তাই দেখা যাচ্ছে যে প্রথম যে চার্টার অ্যাক্টটা হলো, তারপরে গিয়ে সেকেন্ড চার্টার অ্যাক্টটা হলো 1813-তে। ঠিক আছে, 1813-তে হলো সেকেন্ড চার্টার অ্যাক্ট। কেমন, যেহেতু 20 বছর অন্তর অন্তর হতো, তাই প্রথমটা হয়েছিল তোমার 1793। ঠিক আছে, তারপরে গিয়ে হলো 1813 এবং তারপরে গিয়ে 20 বছর বাদে বাদে কিন্তু আরো 4টে হয়েছিল। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, তাহলে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় চার্টার অ্যাক্ট। কেমন, দ্বিতীয় চার্টার অ্যাক্ট দিয়েছে, তাহলে দ্বিতীয় চার্টার অ্যাক্টের উত্তরটা কিন্তু হচ্ছে 1813।
মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? এটা তোমরা নিজেরাই বলতে পারবে। হ্যাঁ, যারা মোটামুটি পড়াশোনার মধ্যে আছো তারা জানো। এখানে একটুখানি ভুল চেপেছে। হ্যাঁ, সেটা হচ্ছে বৃহদম্ব হয়ে গেছে। দেখো ইংলিশটা কিন্তু ঠিক চেপেছে, সেটা হচ্ছে বৃহদ্রত। হ্যাঁ, বৃহদ্রত মৌর্য। কেমন? বৃহদ্রত মৌর্য ছিলেন মৌর্যদের শেষ রাজা। নেক্সট, কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? লিচ্ছবি দৌহিত্র মানে লিচ্ছবির দৌহিত্র। হ্যাঁ, লিচ্ছবিদের ছেলে। হুম, তো যার মা লিচ্ছবি বংশ থেকে, সেই লিচ্ছবি দৌহিত্র। তাহলে দেখা যাক কে হতে পারে। অপশানে দেখো প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত দেওয়া হয়েছে। সমুদ্রগুপ্তের মা ছিলেন লিচ্ছবি বংশজাত। ঠিক আছে, তাই সমুদ্রগুপ্ত হয়ে যাচ্ছে লিচ্ছবি দৌহিত্র। শকারি নামে পরিচিত ছিলেন যে রাজা, শকারি মানে শকদেরকে যিনি উচ্ছেদ করেছেন তিনি হচ্ছেন শকারি, মানে শকদের সাথে আড়ি, তাই শকারি। কেমন? তো তিনি হচ্ছেন কি গুপ্ত যুগের একজন বিখ্যাত শাসক। তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। ঠিক আছে, বুঝা যাচ্ছে? নেক্সট, আইহোল প্রশস্তি রচনা করেছিলেন কে? ঠিক আছে, আইহোল প্রশস্তি রচনা করেছিলেন কে? এটাও কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস থেকে একটা প্রশ্ন। আচ্ছা, আমি এখানে বারবার একটা জিনিস আমার দেখাতে তোমাদের ভুল হয়ে গেল। সেটা হচ্ছে কি না, কোন সেগমেন্ট থেকে, মানে প্রাচীন যুগ, মধ্যযুগ না আধুনিক যুগ, কোন যুগ থেকে প্রশ্নগুলো এসছে একটুখানি বলতে বলতে বললে ভালো হতো। সেটা হচ্ছে, সেটার ক্ষেত্রে এই আইহোল প্রশস্তি হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস থেকে। হ্যাঁ, প্রাচীন ভারতের ইতিহাস থেকে আইহোল প্রশস্তির হচ্ছে রবি কীর্তি, রবি কীর্তির হচ্ছে আইহোল প্রশস্তি। কেমন? এখানে যে যে নামগুলো দেওয়া আছে প্রত্যেকেরই কোনো না কোনো প্রশস্তি আছে, আমরা প্রশস্তির একটা লিস্ট বানিয়ে পড়বো। ঠিক আছে, দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিলেন কাকে? এটাও আমরা প্রাচীন ভারতেই ধরবো। দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিলেন হর্ষবর্ধনকে। ঠিক আছে, হর্ষবর্ধনকে দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিলেন, মানে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে হেরে গিয়েছিলেন। কেমন? আচ্ছা, উইলিয়াম কেরি, এটা কিন্তু আধুনিক ভারত। আধুনিক ভারতের একটা ইতিহাস যেখানে বলা হচ্ছে উইলিয়াম কেরির কথা। বলে রাখি, উইলিয়াম কেরি এই ভদ্রলোক ছিলেন অবশ্যই একজন ধর্মপ্রচারক, আমরা মিশনারি বলতে পারি। তার সাথে তার যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে যে ছাপার হরফ নিয়ে কাজ, বঙ্গানুবাদ নিয়ে কাজ। হ্যাঁ, সে কারণে তাকে কিন্তু ভাষাবিদও বলা যায়। ঠিক আছে, আমি জানি না এই প্রশ্নের উত্তরটা সেইবারে আর কি কমিশন কি দিয়েছিল। হ্যাঁ, তোমাদের যাদের কাছে প্র্যাকটিস সেট থাকবে বা কোনো উত্তরের কোনো জায়গা আছে তারা একটুখানি দেখবে। কিন্তু উইলিয়াম কেরির সাথে মিশনারি এবং ভাষাবিদ দুটো বিষয়ই কিন্তু যায়। ঠিক আছে, যদি এখানে অপশন থাকতো এ ও সি তাহলে বোধহয় বেটার হতো। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল কবে? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম, কলকাতাতে যে ফোর্ট উইলিয়াম, হ্যাঁ, সেটা লর্ড ওয়েলেসলি স্থাপন করেছিলেন 1800-তে। কেন করেছিলেন না, এই যে যখন ইংরেজ সিভিলিয়ানরা আমাদের এখানে আসছে শাসন করার জন্য, তারা তো ইংল্যান্ডে বড় হয়েছে, তারা ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ভাষা, কালচার এগুলো সম্পর্কে কিছুই জানতো না। তাই তো, না জেনেই ভারতবর্ষকে শাসন করতে চলে আসছে। তো সেই কারণে দেখা যেত যে এই সেই সমস্ত সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে শিক্ষা দেওয়া হতো যেখানে, সেটাই হচ্ছে এই ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা 1800 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। কেমন? নেক্সট কোশ্চেন যাবো এবার। হুম, তোমরা কিন্তু উত্তর দিতে থাকবে। ঠিক আছে, তোমরা উত্তর দাও। যেহেতু একটু স্পিডে বলছি, হয়তো তোমাদের কাছে যখন কথাটা যাচ্ছে তোমরা হয়তো উত্তরও আমি বলে দিয়েছি, সেটা শুনতে পেয়ে যাচ্ছ। কিন্তু তবুও বলবো যে নিজেদের জায়গা থেকে একটুখানি মাইনিউটলি শোনো এবং চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। নব্যবঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন কে? এটা একদম সহজ, একদম পাতি প্রশ্ন যাকে বলে। হ্যাঁ,
সেই একদম ছোটবেলাকার মতো প্রশ্ন, সবারই জানা, কি তাই তো? ডিরোজিও, হেনরি ভিভিয়ান ডিরোজিও, এটা ছিল ওনার পুরো নাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উমেশচন্দ্র ব্যানার্জি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি কে ছিলেন, সেখানে অপশন দেওয়া হচ্ছে নরমপন্থী, চরমপন্থী, উভয়ই, বা কোনোটাই নয়। খুব ভালো কথা। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে উনি ছিলেন কংগ্রেসের প্রথম সভাপতি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন এই উমেশচন্দ্র ব্যানার্জি। এবার আমরা যেটা জানি সেটা হচ্ছে কংগ্রেসের একদম প্রথমকারের যে স্টেজটা, প্রথমকারের যে সময়টা, সেই সময়টাকে আমরা নরমপন্থীর যুগ বলি। হ্যাঁ, এবং সেই হিসেবে উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু একজন নরমপন্থী, অর্থাৎ কিনা মডারেট। খেয়াল থাকবে প্রত্যেকের। গান্ধীজি কোন শাসন ব্যবস্থা স্থাপনের ডাক দিয়েছিলেন? এটা একটা অদ্ভুত টাইপ প্রশ্ন। হ্যাঁ, গান্ধীজি আমরা জানি প্রত্যেকে, এটার জন্য বোধহয় বই পড়তে লাগবে না, সেটা হচ্ছে রামরাজ্য। হ্যাঁ, গান্ধীজি রামরাজ্য চেয়েছিলেন। আচ্ছা, এখানে স্বরাজ্য বলা হয়েছে। হ্যাঁ, স্বরাজ্য বলা হয়েছে, তো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেটা হচ্ছে কি না, এই যে স্বরাজ অর্জন, অর্থাৎ কিনা তখন তো আমরা ব্রিটিশ শাসনের অধীনে রয়েছি, সেই শাসন থেকে ফ্রি হওয়া, অর্থাৎ কিনা আমাদের দেশকে আমাদেরকে আমাদের হাতে দিয়ে দাও এবং ভারতবর্ষকে স্বাধীন করো, পুরোপুরি ভাবে আমার দেশকে দিয়ে দাও, সেটা কিন্তু স্বরাজ অর্জন। সেই অর্জনের ডাক কিন্তু আমরা গান্ধীজির প্রতিটি লড়াই দেখছি, প্রতিটি স্বাধীনতা সংগ্রামে কিন্তু আমরা এই বিষয়টা পাচ্ছি। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি, এখানে উত্তর এ এবং সি উভয়। বুঝতে পারলে তোমরা? স্বরাজ অর্জনের জন্যই তো গান্ধীজির সমস্ত লড়াই। ঠিক আছে, পূর্ণ স্বরাজ, গান্ধীজি চেয়েছিলেন পূর্ণ স্বরাজ। হিউয়েন সাং যার রাজত্বকালে ভারতে এসেছিলেন, এটা পেটেন্ট। হ্যাঁ, হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের টাইমে ভারতবর্ষে এসেছিলেন। হিউয়েন সাং এর হর্ষবর্ধনের এইভাবে মনে রাখবে, কোনো দিনের জন্য ভুল হবে না। ঠিক আছে, চোখ বন্ধ করে আনসার করা যাবে। সুলেমান ছিলেন একজন আরব পর্যটক। ঠিক আছে, আরব দেশ থেকে এসেছিলেন একজন আরব পর্যটক, তার নাম ছিল সুলেমান। মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন কাকে? মোহাম্মদ ঘুরি, আচ্ছা, মোহাম্মদ ঘুরি যখন ভারতবর্ষে ঢুকছেন, অর্থাৎ কিনা মোহাম্মদ ঘুরির বিজয়ের পর কিন্তু ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্যের সূচনা হয়েছিল। ঠিক আছে, এখানে প্রশ্নটা যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন কাকে। ঠিক আছে, তার সারা জীবনে হয়তো তিনি অনেকজনকেই পরাজিত করেছিলেন, কিন্তু এখানে এদের মধ্যে, এই তিনজনের মধ্যে উনি যাকে পরাজিত করে ভারতবর্ষে ঢুকলেন তিনি হচ্ছেন পৃথ্বীরাজ চৌহান, পানিপথের যুদ্ধে। ঠিক আছে, তো প্রথম পানিপথের যুদ্ধে কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি, দ্বিতীয় পানিপথের যুদ্ধে তিনি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়ে ভারতবর্ষে ঢুকেছিলেন। ঠিক আছে, নেক্সট, ইকতা ব্যবস্থা। ইকতা ব্যবস্থা ছিল, এটা হচ্ছে একটা ভূমিদানের ব্যবস্থা। হ্যাঁ, জমির একটা অংশ দেওয়ার ব্যবস্থা হচ্ছে ইকতা সিস্টেম। হ্যাঁ, ইলতুৎমিশ চালু করেছিলেন এই ইকতা ব্যবস্থা। তিনি ইকতাদারকে জমির অংশ দিতেন। ধরো এইটা হচ্ছে তার টেরিটরি, সেই জমিটাকে তিনি চারটে ভাগে ভাগ করে চারজন ইকতাদারকে দিয়ে দিলেন। এই জমির অংশটা, এটাকে বলা হচ্ছে ইকতা। হ্যাঁ, এবার দিয়ে দিলেন মানে এমনি এমনি দিয়ে দিলেন না, চাষবাস করার জন্য দিলেন। সেখানে তুমি সেনা মোতায়েন করবে, সেনা পোষণ করবে, এবং সেখান থেকে যা রোজগার হবে সেখান থেকে তুমি সেনাবাহিনীকে পোষণ করবে। ঠিক আছে, ইকতা ব্যবস্থা সম্পর্কে আমি পরে বিস্তারিতভাবে বলবো, আপাতত এটুকু জানলেই হবে। ঠিক আছে, খুদকাস্ত, খুদকাস্ত, পাইকাস্ত, এগুলো হচ্ছে তোমার কৃষকদের ক্যাটাগরি। ঠিক আছে, এক ধরনের কৃষক। কেমন, আমরা যখন পড়বো মধ্যযুগের ইতিহাস তখন এই ব্যাপারগুলোকে আরো বিস্তারিতভাবে দেখব। ঠিক আছে, হরপ্পা সভ্যতা, দেখো হরপ্পা থেকে প্রশ্ন, আবারও কিন্তু এটা প্রাচীন, আবার আমি ভুলে গেলাম তোমাদেরকে বলতে। প্রাচীন ভারতের আর একটা প্রশ্ন পাওয়া গেছে হরপ্পা থেকে। দেখো বলছে কি, হরপ্পা সভ্যতা সমসাময়িক সভ্যতা। হ্যাঁ, তোমরা ভালো করে মনে রাখবে, হরপ্পা সভ্যতা সমসাময়িক সভ্যতা, এখানে অপশন দিয়েছে সুমের, মিশর এবং গ্রিক।
হ্যাঁ, এটা কিন্তু হবে মিশরীয় সভ্যতা, ইজিপ্টিয়ান। হ্যাঁ, মিশরের সভ্যতা সমসাময়িক ছিল হরপ্পা সভ্যতা। ঠিক আছে। আর একটা সভ্যতার সমসাময়িক ছিল, সেটা হচ্ছে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া সভ্যতারও কিন্তু সমসাময়িক ছিল হরপ্পা সভ্যতা। ঠিক আছে, মিশর এবং মেসোপটেমিয়া। যাজ্ঞবল্ক। হ্যাঁ, এখানে বানানটা ঠিক আছে, কিন্তু বাংলায় বানানটা ভুল হয়েছে, যাজ্ঞবল্ক লয়ে কয়ে হবে। যাজ্ঞবল্ক ছিলেন, কে ছিলেন? ঋষি ছিলেন, দার্শনিক ছিলেন, নাকি এ বি উভয় ছিলেন? আমি তো বলবো এ বি উভয় ছিলেন। কারণ ঋষি যাজ্ঞবল্ক তিনি দার্শনিক ছিলেন, কারণ যাজ্ঞবল্ক স্মৃতি, যাজ্ঞবল্কের বিভিন্ন লেখা আমরা পেয়েছি। ঠিক আছে, তো সেই কারণে আমি এখানে উত্তরটা এ এবং বি উভয় করতে চাইবো। ঠিক আছে, ক্লিয়ার? বিম্বিসার কে ছিলেন? দেখো, এত প্রশ্ন প্রশ্ন শেষই হচ্ছে না। হ্যাঁ, কোন জায়গা থেকে দেয়নি, প্রাচীন দিয়েছে, আধুনিক দিয়েছে, মধ্য দিয়েছে, সব জায়গা থেকেই কিন্তু কিছু না কিছু প্রশ্ন রয়েছে। তাহলে তোমাদের কিন্তু হিস্ট্রির পুরো সিলেবাসটা খুবই ভালো করে পড়তে হচ্ছে, এটা কিন্তু তোমরা প্রথম দিন থেকে মাথায় রাখো। কেমন? আচ্ছা, বিম্বিসার ছিলেন হর্যঙ্ক বংশীয় রাজা। হর্যঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন এই বিম্বিসার। ঠিক আছে, এটা সম্পর্কে আমি পড়াবো। পরবর্তীকালে হর্যঙ্ক বংশের পর কোন বংশ এসেছিল, তারা কিভাবে এসেছিল, এটা সবটাই কিন্তু তোমাদের পড়তে হবে। আলেকজান্ডার ভারত আক্রমণ করলেন যখন, তখন কোন শাসক ছিলেন, অর্থাৎ কিনা কার শাসনকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছে? দেখো, অপশন দিয়েছি চন্দ্রগুপ্ত মৌর্য, ধননন্দ, অ্যাগ্রামেস, কোনটিই নয়। এখানে উত্তর কিন্তু হবে ভারত আক্রমণ করেছিল তো ধননন্দ হবে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের সাথেও তার সাক্ষাৎ হয়তো হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি তিনি যখন ভারত আক্রমণ করছেন তখন কিন্তু মগধের সিংহাসনে যিনি এক্সিস্ট করছেন তিনি হচ্ছেন ধননন্দ। ঠিক আছে, ঝিলামের যুদ্ধ বা বিতস্তার যুদ্ধ, যেটাকে ব্যাটল অফ ঝিলাম বলা হয়, হ্যাঁ, সেটা কাদের মধ্যে হয়েছিল? পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। আমরা এটা পড়বো কিন্তু পরবর্তীকালে, আমরা এই যুদ্ধের কথা পড়বো। হিদাসপিসের যুদ্ধ বলা হয় একে। ঠিক আছে, অনেকগুলো নাম, ঝিলাম নদীর তীরে হয়েছে তাকে ঝিলামের যুদ্ধ বলা হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, 31টা প্রশ্ন হয়ে গেল। এবার দেখো, আমি তোমাদেরকে কয়েকটা পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন দেখাবো। তোমরা হয়তো বলবে যে এই তো বললেন পলিটিক্যাল সায়েন্সের থেকে প্রশ্ন আসেনি, পলিটি থেকে প্রশ্ন আসেনি, তাহলে এটা কি দেখাচ্ছি? আমি জাস্ট তোমাদেরকে চ্যাপ্টারের যেটা ধারণা সেটা আমি যেহেতু দিয়ে দিয়েছি, কয়েকটা প্রশ্নের ধারণা আমি দিয়ে দিতে চাইছি। কেমন? খুব অল্প কয়েকটা প্রশ্ন এখানে রেখেছি, তোমরা একটু দেখে নাও। উত্তরও করে দিয়েছি, কারণ এই জায়গাটা ভালো করে না বুঝলে তো উত্তর করা যায় না। যেহেতু আমি পড়াইনি এখনো পর্যন্ত তোমাদেরকে, তাই কয়েকটা প্রশ্নের ঝলক দেখিয়ে রাখছি। তারপরে গিয়ে তোমরা যখন ক্লাস করবে তখন তোমরা অটোমেটিক্যালি এগুলো সলভ করতে পারবে। দেখো, দ্য চিফ মিনিস্টার অফ দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি ইজ অ্যাপয়েন্টেড বাই লেফটেন্যান্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ কিনা ভারতবর্ষের কোনো জায়গার কোনো চিফ মিনিস্টার, অর্থাৎ কিনা মুখ্যমন্ত্রী কে নিযুক্ত করেন কে? হ্যাঁ, রাজ্যপাল নিযুক্ত করেন। মনে থাকবে, গভর্নর বা রাজ্যপাল নিযুক্ত করেন। নেক্সট, ইন হুইচ ইয়ার দ্য in which year states were organized on the basis of language? বা ভারতে, বা সরি ভারতে না, ভাষার ভিত্তিতে স্টেটকে অর্গানাইজ করা হলো কোন সালে? ঠিক আছে, 1956। নেক্সট প্রশ্ন দেখো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। আচ্ছা, ডাইরেক্টিভ প্রিন্সিপালের বাংলা হচ্ছে নির্দেশমূলক নীতি। ঠিক আছে, সংবিধান যখন লেখা হয়েছিল, রচনা করা হয়েছিল, তখন বিভিন্ন দেশের সংবিধান থেকে ভালো ভালো জিনিসগুলোকে কিন্তু নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো সেই রকমই এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা তোমার নির্দেশমূলক নীতির যে কনসেপ্ট, হ্যাঁ, নির্দেশমূলক নীতির যে কনসেপ্ট, সেটা আমরা পেয়েছিলাম আয়ারল্যান্ডের কাছ থেকে। ঠিক আছে,
নেক্সট, দ্য স্টেট ওয়ার ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট ফর্মড আফটার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, এটার মানে হচ্ছে স্বাধীনতার পর ভারতবর্ষে প্রথম কোন রাজ্যে নন কংগ্রেস সরকার তৈরি হয়েছিল, সরকার গঠিত হয়েছিল। হ্যাঁ, সেটার উত্তর হচ্ছে কি কেরালা। কেমন? তো এইভাবে কিন্তু থাকছে বেশ কিছু প্রশ্ন। আমি তোমাদের পলিটি থেকে যে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করলাম সেগুলো কিন্তু সবটাই সিটেটের প্রশ্ন। তোমরা ধরে নিতে পারো এই স্ট্যান্ডার্ডটাই মেনটেন হবে এবং সেই মতো করে তোমাদের কিন্তু প্রিপারেশন রাখতে হবে। ঠিক আছে, তো এসএলএসটির পর চাকরির ক্ষেত্রে, শিক্ষকতা চাকরির ক্ষেত্রে আরও একটা সুবর্ণ সুযোগ যে পরীক্ষাটা আনতে চলেছে সেটা হচ্ছে আপার প্রাইমারি। এবং আমার প্রত্যেকের কাছে এটাই আবেদন থাকবে, তোমরা নিজে যারা প্রচণ্ড সিরিয়াস তাদেরকে তো আলাদা করে কিছু বলার নেই, কিন্তু এই পরীক্ষায় যেহেতু একটা বৃহত্তর ক্ষেত্র, মানে নিজের সাবজেক্ট ছাড়াও আরও অনেক কিছু পড়তে হচ্ছে, তাই পড়াশোনাটা কিন্তু অনেক বেশি নিয়ম মাফিক করতে হবে। আমি আমার মতো করে নেব। এটা করতে চাইলে যেটা হয়, বেমক্কা আমার মনে হয় বেশি টাইম নষ্ট হয়ে যায়। পলিটিক্যাল সায়েন্স একটু বুঝে নিয়ে পড়লেই কিন্তু ভালো। ঠিক আছে, কারণ আমাদের হাতে খুব বেশি সময় থাকবে কিনা আমাদের এখনো জানা নেই। তো সেই মতো করে যাতে পুরো সিলেবাসটা কভার করা যায় এবং সুন্দরভাবে যাতে কভার করা যায়, তার জন্য কিন্তু আপার প্রাইমারির এই ব্যাচ টেট 2026 এবং এই ব্যাচের বিভিন্ন রকমের ফিচার্স যেগুলো আছে সেটা তোমরা অবশ্যই জেনে নেবে। এবং আমাদের এই ভিডিওগুলো এবং এই ক্লাস সংক্রান্ত ইনফরমেশনগুলো যেগুলো তোমরা পাও বিএসসিসিআইতে, সেগুলো যদি ভালো লাগে সেটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি অনেক বেশি বেশি তোমাদেরকে নতুন নতুন কন্টেন্ট দিতে পারবো। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।